আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্তর্বর্তী সরকার তথা ইউনূস সরকারের দম ফুরিয়ে গেছে। দেখেন, অনেক আগেই তাদের দম ফুরিয়ে গেছে, নতুন করে বলার কিছু নাই। তারা যে কোনো রকমভাবে বিদায় নিতে চাইতেছে এটাও স্পষ্ট। যেমন ধরেন, একাধিক উপদেষ্টার লাল পাসপোর্ট জমা দেওয়া, বিদেশে যাওয়ার জন্য সবুজ পাসপোর্টের আবেদন করা, এগুলো কিসের ইঙ্গিত দেয়? স্বয়ং পুলিশের আইজিপি তিনিও তো এই কাজটা করছেন। তারপরে গতকালকে আর একটা ঘটনা ঘটছে। এই যে বন্দর, চট্টগ্রাম বন্দর যে বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা, সেইটা যে কোনো কারণেই হোক, ভয়ে হোক, পিছু হটে হোক বা শুভবুদ্ধির উদয়, যেটাই হোক, তারা সেটা করতেছে না। তারা অন্তর্বর্তী সরকার এটা করবে না, পরবর্তী সরকারের জন্য এটা রেখে যাইতেছে। যাই হোক, সেইটা বড় কথা না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, শিরোনামটা আপনারা দেখেন। অন্তর্বর্তী সরকার দম ফুরিয়ে গেছে। দেবপ্রিয় ভট্টাচার্য, দেবপ্রিয় ভট্টাচার্যকে তো আপনারা চেনেন। তিনি কিভাবে কথা বলেন এবং তার কথার গুরুত্ব কতটুকু বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে। তিনি যে কথাগুলো বলছেন, সে কথাগুলোর মধ্যে অন্তর্নিহিত কিছু কথা আছে, মানে খবরের ভেতরে কিছু খবর আছে। সেখানে তিনি যেটা বলতে চাইছেন সেটা যদি আমি এক কথাই বলি, তাহলে এই ইউনূস সরকার যে আশা আকাঙ্ক্ষা দেখাইছিল যে বিচার হবে, সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে, এই যে প্রথম দুইটা, বিচার হবে এবং সংস্কার, এই দুইটা যতটুকু করা তাদের পক্ষে সম্ভব ছিল বা যতটুকু করতে তারা পারত, তাদের দম অলরেডি ফুরিয়ে গেছে। এখন নির্বাচন বিষয়ে তিনি কথা বলছেন। কাদেরকে নিয়ে আসলে পরে তাদের শেষ রক্ষাটা হবে, সেটাও তার বক্তব্যের মাঝে অন্তর্নিহিত আছে। সেটা আমরা বিশ্লেষণ করব। আশা করি এই সংবাদটি আমি আপনাদের পড়ে শোনাবো এবং বিশ্লেষণ করব, আপনারা পরিপূর্ণ শুনবেন। দেখেন, এখানে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুরিয়ে গেছে। তার মানে কি? মানে যতটুকুই ছিল ওনাদের দম ফুরিয়ে গেছে, মানে ওনারা পারতেছেন না। যতটুকু তাদের পক্ষে সম্ভব ছিল সেইটাও তারা পারতেছেন না, এটাই কিন্তু বোঝাইছে এখানে। তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তা শেষ সীমানায় চলে গেছে। এখন ওনারা যেটা করতে পারেন তা হলে একটা ভালো নির্বাচন। এখন ওনারা যেটা করতে পারেন তা হলে একটা ভালো নির্বাচন। তার মানে কি, যেভাবে নির্বাচনটা হইতেছে, এইভাবে যদি নির্বাচন হয় তাহলে এটাকে ভালো নির্বাচন বলা যায় না। তারা অতীতে যে আশা আকাঙ্ক্ষা দেখাইছে, বিচার করবে, সংস্কার করবে, এইটা করবে, সেইটা করবে, সকল কিছুতে তাদের আর কোনো দম নাই, শেষ। এখন যেইটা পারে সেইটা নির্বাচন। আর ভালো নির্বাচন করতে হলে কি, একটা ইনক্লুসিভ নির্বাচন, সকল দলের অংশগ্রহণে, বাংলাদেশের সকল ভোটারের অংশগ্রহণে একটা নির্বাচন। সেই নির্বাচনটা করতে হলে কি করতে হবে? সবাইকে আনতে হবে। দেখেন, এইটাও তিনি বলছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনে অংশগ্রহণের পেছনে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করতে একটি জরিপ করে সিজিএস। অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরা হয়। দেশের 505 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে চালানো এই জরিপের ফলাফল রয়েছে, বলছে 50%-এর বেশি অংশগ্রহণকালে উদ্বিগ্ন এবং 25%-এর বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ এবং চরম অনিরাপদ মনে করছে। ফলাফল প্রকাশের পর আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই। তিনি বললেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে, কিন্তু ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে। এই যে এখানে তিনি যে বললেন যে এক ছাতার নিচে থাকার কথা সবারই, কিন্তু ছাতা তো খুললই না, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কিভাবে? যে সংখ্যালঘুদের 50%-এর বেশি মানুষের মধ্যে উদ্বিগ্ন কাজ করতেছে, আর 25% মানুষের মধ্যে কি বলে, অনিরাপদ এবং চরম অনিরাপদ মনে করতেছেন তারা। তাহলে এইভাবে কি এটা কি নির্বাচন হয়? এটা কি আপনার অংশগ্রহণমূলক নির্বাচন হয়? দেখেন, এখানে আরও কথা বলা আছে। দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। নির্বাচন হওয়ার আগেই প্রশ্নটা কিন্তু উঠে এসতেছে। কমনওয়েলথ, তারপর সিপিডিরও তিনি ফেলো, এখনই বলা শুরু হয়ে গেছে যে এই নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনও আছে। এখন আপনি বলতে পারেন যে আজকে হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখ, 10, 11, মাঝখানে আছে আর 2 দিন,
আজকের দিন যদি বাদ দেন, তাইলে মাঝখানে 2 দিনে এখনও কিভাবে অংশগ্রহণমূলক নির্বাচন করার সুযোগ থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। অন্দরমহলে হয়তো বা এমন কিছু ঘটতেছে বা এমন কিছু ঘটার সম্ভাবনা আছে যেটা এখনও ওই সম্ভাবনাকে ধরে রাখছে, যে এখনও অংশগ্রহণমূলক নির্বাচন। আর অংশগ্রহণমূলক নির্বাচন কি, যেটা এখানে নাম উচ্চারণ করা হয় নাই, সেটা আমি থাম্বনেলে ব্যবহার করছি। অংশগ্রহণ বলতে বাংলাদেশের সকল দলের অংশগ্রহণ থাকতে হবে, সকল মতামতের অংশগ্রহণ থাকতে হবে, ভিন্ন মতের অংশগ্রহণও থাকতে হবে, তাহলে সেটাকে অংশগ্রহণমূলক নির্বাচন বলে। আর এখানে তিনি বললেন যে আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনও আছে। তিনি বলেন, নারী হোক, অন্যান্য সংখ্যাগোষ্ঠী হোক বা ভিন্ন মতের রাজনীতির মানুষ হোক, নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। এই যে ভিন্ন মতের মানুষ হোক, সবারই অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সবারই অংশগ্রহণ যদি নিশ্চিত করেন, তাহলে কি করতে হবে? তাহলে সকল দলের অংশগ্রহণ লাগবে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিছিয়ে পড়া মানুষের ভোট আনা এবং ভোটের আগে পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। তিনি মনে করেন, সরকারের সামনে ভালো কাজ করার সুযোগ এটি। মানে ও যারা তারা যা যা করতে চাইছে তারা তো একটাও পারে না, দম অলরেডি ফুরে গেছে। কিন্তু সরকারের সামনে ভালো কাজ করার আর একটি মাত্র ভালো কাজ করার দিক আছে, এবং সেইটা হলো এটি, যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন তারা করতে পারে, এবং সেইটার সুযোগ এখনও আছে। তিনি সে কথাই বলছেন। তিনি এই সরকার যদি সর্বশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে, তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ হলেও হতে পারে। দেখেন এখানে একটা লাইনে মানে কতগুলো কথা। এই সরকার যদি সর্বশেষ ভালো কাজ করলো এই নির্বাচনটা যদি ভালোভাবে করতে পারে, যে অংশগ্রহণমূলক সকল দলকে নিয়ে, এটা হবে সরকারের সর্বশেষ ভালো কাজ। তাও আবার যদি এটা করতে পারলে ইতিহাসের পাতায় কিছুটা জায়গা পাওয়ার সম্ভাবনা বা সুযোগ হলেও হতে পারে। তাহলে ভাবুন, যদি এটা না করতে পারে, মানে যেভাবে তারা করতে চাইতেছে, এইভাবে করলে তো, ইনি তো আগেই বললেন যেটা যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, এইভাবে নির্বাচন করলে ইতিহাসের পাতায় সুযোগ তাদের কোনোভাবেই নাই। আর এই নির্বাচনটা যদি তারা অংশগ্রহণমূলক করতে পারে, ভালো কাজ যেটা নির্বাচন সেটা করতে পারে, তাহলে ইতিহাসের পাতায় জায়গা পাওয়ার সুযোগ হলেও হতে পারে। মানে এটা করতে পারলেও একেবারে কি বলে যে নিশ্চিত সেরকম না। তাহলে বোঝেন যে এই সরকারের ভবিষ্যৎ, এরা তো সরকার থাকবে না, কিন্তু এই সরকারের উপদেষ্টা যারা আছেন তাদের ভবিষ্যৎটা কোথায় একটু ভাবুন। ভবিষ্যৎ একেবারে, আমি ওদের থেকে বলে আসতেছি, একেবারে মানে কোনো জায়গায় এদের স্থান হবে না। মানে একেবারে অনির্বাচিত, অসাংবিধানিক, অবৈধ সরকার একটা অবৈধ নির্বাচন দিয়ে কি পার পাইতে পারে? অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও ছিলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, অর্থনীতিবিদ সেলিম জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিএসের সভাপতি জিল্লুর রহমান। এই যে সংবাদটি আপনাদেরকে পড়ে শোনালাম এবং আমার সাধারণ যুক্তিবিদ্যা বুদ্ধিতে যে বিশ্লেষণ করার চেষ্টা করলাম, এতে আপনি কি বুঝতে পারলেন? প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। যে ডক্টর ইউনূসের সামনে একটি মাত্র ভালো কাজ করার উপায় এখনও আছে, এখনও সুযোগ আছে, সেটা হলো এই নির্বাচনটা ইনক্লুসিভ করা। যদি সেই ইনক্লুসিভ করতে পারেন, তাইলে ইতিহাসের পাতায় ছোট্ট করে জায়গা নেওয়ার সুযোগ হলেও হতে পারে। অন্যথায় কি হতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।